প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পোষা অনলাইন স্কুলে তোমাদের জানাই স্বাগতম। দীর্ঘ 5-6 মাস যাবৎ স্কুলের সকল কার্যক্রম বন্ধ থাকায় ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না শিক্ষকদের। তো সরকারের প্রচেষ্টায় আমরা অনলাইন স্কুলে ক্লাস আরম্ভ করেছি। তো আজকে অনলাইন ক্লাসে রাষ্ট্র সরকার ব্যবস্থা। রাষ্ট্র কি? রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, আর সরকার রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান উপাদান। সরকার মূলত রাষ্ট্রের মুখপাত্র হিসেবে দেশ পরিচালনা করে। রাষ্ট্র সরকার বিভিন্ন রকম হতে পারে। রাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক চাহিদার ভিন্নতার কারণে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থা গড়ে উঠেছে। এই অধ্যায়ে আমরা বিভিন্ন ধরনের রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। তাহলে রাষ্ট্র ও সরকার, রাষ্ট্র কি এবং সরকার বা সরকারটা বা কি? রাষ্ট্র রাষ্ট্র সরকার এই দুটি অনেক সময় সমর্থক হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু এই দুটির মধ্যে মৌলিক পার্থক্য আছে। রাষ্ট্র একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী প্রতিষ্ঠান। রাষ্ট্র হচ্ছে একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী প্রতিষ্ঠান। এটি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। আর সরকার রাষ্ট্র গঠনের 4টি উপাদানের একটি মাত্র। 4টি উপাদান হচ্ছে জনসংখ্যা, ভূখণ্ড, সরকার সাধারণত। জনসংখ্যা 2 নম্বর হচ্ছে সরকার 3 নম্বর হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড 4 নম্বর হচ্ছে সার্বভৌমত্ব। তাহলে পৃথিবীর সব রাষ্ট্র একই উপাদানের সমন্বয়ে গঠিত হলেও সব রাষ্ট্র ও সরকার ব্যবস্থা এক ধরনের নয়। আবার সময়ের পরিবর্তনের সাথে সাথে যে কোনো দেশে রাষ্ট্র ও সরকারের স্বরূপ পরিবর্তিত হতে পারে। রাষ্ট্রের ধরন তাহলে কোন ধরনের হতে পারে? রাষ্ট্রের ধরনটা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে বা বিভিন্ন রাষ্ট্রে রাষ্ট্র ব্যবস্থা লক্ষ্য করা যায় বিভিন্ন ধরনের। নিচে একটি ছকের মাধ্যমে আমি রাষ্ট্র ব্যবস্থাটা গুরুত্বপূর্ণ উপাদান সম্পর্কে তোমাদের জানাবো। রাষ্ট্র রাষ্ট্র অর্থনীতির ভিত্তিতে আর দ্বিতীয়টা হচ্ছে ক্ষমতার উৎসের ভিত্তিতে। আর তৃতীয়টা হচ্ছে ক্ষমতা বন্টন নীতির ভিত্তিতে। ক্ষমতা বন্টন
তাহলে এই অর্থনৈতিক ভিত্তিতে সরকার ব্যবস্থাকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, পুঁজিবাদী, সমাজতান্ত্রিক রাষ্ট্র। পুঁজিবাদী 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 সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। আবার ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্রকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র আর একটা হচ্ছে একনায়কতান্ত্রিক রাষ্ট্র। গণতান্ত্রিক রাষ্ট্র, একনায়কতান্ত্রিক রাষ্ট্র। একনায়কতান্ত্রিক রাষ্ট্র। ক্ষমতা বন্টনের নীতির ভিত্তিতে রাষ্ট্রকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে এককেন্দ্রিক আর একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। এককেন্দ্রিক আর হচ্ছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। অর্থনৈতিক ভিত্তিতে পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র। পুঁজিবাদী রাষ্ট্র। পুঁজিবাদী রাষ্ট্র বলতে, পুঁজিবাদী রাষ্ট্রটা কি? পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা, পুঁজিবাদী রাষ্ট্র বলতে সেই রাষ্ট্রকে বোঝায় যেখানে সম্পদের উপর নাগরিকের মালিকানা থাকে না বা মালিকানা থাকে। এই সরকার ব্যবস্থায় উপাদানসমূহ ভূমি, শ্রম, মূলধন ও রাষ্ট্র ব্যবস্থা ব্যক্তিগত মালিকানায় থাকে। এর উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকে না। অবাধ প্রতিযোগিতার মাধ্যমে উৎপাদন ও সরবরাহ পুঁজিবাদী রাষ্ট্রের ক্ষমতার উপরে নির্ভর করে। আর হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাটা কি? সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বলতে সেই ধরনের রাষ্ট্রকে বোঝায় যা ব্যক্তিগত মালিকানা স্বীকার করে না। এতে উৎপাদনের উপকরণগুলো রাষ্ট্রীয় মালিকানায় থাকে। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে উৎপাদন ও বন্টনের ব্যবস্থা পরিচালিত হয়। এটি হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। তাহলে ক্ষমতা উৎসের ভিত্তিতে গণতান্ত্রিক রাষ্ট্র। গণতান্ত্রিক রাষ্ট্রটা কি? যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রের শাসন ক্ষমতা রাষ্ট্রের সকল সদস্য তথা জনগণের হাতে ন্যস্ত থাকে তাকে গণতান্ত্রিক রাষ্ট্র বলা হয়। যেমন গণতান্ত্রিক রাষ্ট্রটা তাহলে কোনগুলো? গণতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ইত্যাদি। আর গণতান্ত্রিক তাহলে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার কিছু দোষ রয়েছে। দোষটা হচ্ছে এক নাম্বার হচ্ছে ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ। ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ স্বাধীনভাবে নিজস্ব মতামত প্রকাশ করতে পারে, সরকারের সমালোচনা করতে পারে, প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সরকার পরিচালনায় অংশগ্রহণ করতে পারে। ফলে ব্যক্তি স্বাধীনতার বিকাশ ঘটে, নাগরিকের অধিকার রক্ষা হয়। এটাই হচ্ছে ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ। 2 নম্বর হচ্ছে দায়িত্বশীল শাসন। এ ব্যবস্থায় জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের নিকট দায়ী থাকে। তারা পরবর্তী নির্বাচনে জয়ী হওয়ার জন্য
জনসাধারণমূলক কাজ করে থাকে এবং তারই মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হতে পারে। 3 নম্বর, সরকারের দক্ষতা বৃদ্ধি। গণতন্ত্রে জনগণের আস্থার উপর সরকারের স্থায়িত্ব নির্ভর করে, ফলে জনগণের আস্থা লাভের জন্য সরকার সততার সাথে দায়িত্ব পালনের চেষ্টা করে। এর ফলে সরকারের দক্ষতা বৃদ্ধি পায়। আর 4 নম্বর হচ্ছে সাম্য ও গণতান্ত্রিক প্রতীক। গণতন্ত্র হচ্ছে সবার জন্য সমান অধিকার। এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে সমান সুযোগ এবং মর্যাদা পেয়ে থাকে। 5 নম্বর হচ্ছে নাগরিকের মর্যাদা বৃদ্ধি। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের নির্বাচিত প্রতিনিধি রাষ্ট্র পরিচালনা করে এবং নির্বাচনের সুযোগ বা অধিকার ভোগ করে এবং সবাই সমানভাবে রাষ্ট্রের বিভিন্ন রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে পারে। তারপর হচ্ছে রাজনৈতিক শিক্ষা লাভ। গণতন্ত্রে রাষ্ট্রের শাসন কার্য অংশগ্রহণের সুযোগ থাকায় নাগরিকগণ জটিল রাজনৈতিক বিষয় নিয়ে চিন্তা করার সুযোগ পায়। নির্বাচনে অংশগ্রহণ এবং জয়লাভ করা হচ্ছে নাগরিকের সফলতার প্রতীক। তাহলে গণতন্ত্রের এটা গেল গুণ। এখন আবার দোষটা হচ্ছে 1 নম্বর, গুণ বা যোগ্যতার চেয়ে সংখ্যার উপর গুরুত্ব প্রদান করা হয়। গণতন্ত্রের নির্বাচনের মাধ্যমে জয় পরাজয় নির্বাচন করা হয় বলে এখানে গুণ বা যোগ্যতার চেয়ে সংখ্যার উপর গুরুত্ব বেশি দেওয়া হয়। তারপরে হচ্ছে দলীয় শাসন ব্যবস্থা। 2 নম্বর, এই শাসন ব্যবস্থায় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল সরকার গঠন করে এবং নিজস্ব মতামতের ভিত্তিতে রাষ্ট্রের বিভিন্ন আইন প্রয়োগ করে থাকে। 3 নম্বর হচ্ছে ব্যয়বহুল অর্থের অপচয় হয়। দোষগুলো: গণতন্ত্রে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা হয় বলে নির্বাচন পরিচালনার প্রচুর অর্থ ব্যয় করা হয়। এছাড়া নির্বাচনের সময় প্রার্থীরা নির্বাচনী প্রচারের জন্য প্রচুর অর্থ ব্যয় করে। নির্বাচনে জনগণের সমর্থন আদায়ের জন্য প্রতিটি দল লিফলেট, পোস্টার, জনসভা ইত্যাদি করে প্রচুর অর্থ ব্যয় করে। এতে প্রচুর অর্থের অপচয় হয়। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। রাষ্ট্র সম্পর্কে আমরা বিভিন্ন ধারণা পেলাম। রাষ্ট্র কি, রাষ্ট্র কিভাবে পরিচালিত হয়, রাষ্ট্র কতটুকু, রাষ্ট্রের মানে সময়সীমাটা কতটুকু এবং কতগুলো রাষ্ট্র বড় হয় এবং কতগুলো রাষ্ট্র ছোট হয়, এটা সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই ভালো থেকো। আজকে এই পর্যন্ত।